শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হলো 25শে এপ্রিল আর বারটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 8:30 মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই কদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে কি আর বলবো। তবে সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে আর প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যে সত্যি রান্না বান্না করতেই ইচ্ছা করে না, তবুও করতে তো হবেই। খাওয়া দাওয়া যখন করতে হবে 3 বেলায় আগুনের কাছে আসতেই হবে। তো আজকে সকালবেলায় মেয়ের জন্য কি রান্না করছি সেটাই তোমাদেরকে জানানো হয়নি। আজকে সকালে মেয়ের জন্য ওটস রান্না করছি। তো প্রথমে জল দিয়ে ওটস আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর এদিকে কাউমিকটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম। তবে আমি তাল মিষ্টির এই কৌটাটা নিয়ে এসেছি, দেখলাম এর মধ্যে এত পরিমাণে পিঁপড়ে। তো খানিকক্ষণ একটু বাটিতে ঢেলে রেখেছি, তারপর পিঁপড়েগুলো বেরিয়ে গেছে, তারপর এর মধ্যে তাল মিষ্টি আমি দিয়ে দিয়েছি। তো এই যে দেখো মেয়ের খাবার রেডি করা হয়ে গেছে। আর সত্যি বলতে আমি ভাবি যে আমাদের রান্নাটা কখন শেষ হবে, তারপর আমার মেয়ের জন্য রান্না করব। আমার মেয়ের জন্য রান্না হয়ে গেলে সত্যি আমি মন থেকে অনেকটা পরিমাণে খুশি হই। তো এদিকে আবার মেয়ের জন্য স্নানের জলও বাথটবের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে বলেছি সকাল থেকে মেঘলা ওয়েদার, সত্যিই তাই। মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু প্রচণ্ড গরম। আদিশ্রীকে তো প্রত্যেক দিন আমি 12টা কি 12:30টার মধ্যেই স্নান করাই। তবে এখন যেহেতু গরমকাল, প্রচণ্ড গরম, এখন আমার মেয়ে স্নান করার জন্য ব্যস্ত হয়ে যায়। 11টা 11:30টার মধ্যেই স্নান করতে চায়। তো আমি ওকে 11:30টার মধ্যেও অনেকদিন স্নান করিয়ে দিই। আবার যেদিন একটু হাতে কাজকর্ম বেশি থাকে সেদিন আবার 11:30টার মধ্যে স্নান করিয়ে দিই। তো ওর বাপির সঙ্গে একটু রাস্তার দিকে গেছিল, তো এই যে আবার বাড়িতে আসলো। তো প্রত্যেক দিনই এটা করে থাকে। তো যেদিন ঘুমিয়ে থাকে ওর বাপি হয়তো চলে যায়, সেদিন আর যেতে পারে না। সেদিন ওর দাদাভাইয়ের সঙ্গে যায়, না হলে কাকাইয়ের সঙ্গে যায়। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর মেয়েকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। এখন অবশ্য 11:30 মতো বাজে। আর আমরা আজকে বিকালবেলায় একটা জায়গায় যাব, তোমাদের আগের ব্লগেই জানিয়েছিলাম। তো আমার কাকা চল শ্বশুর নে মাথায় মশাইদের নে বাড়িতে যাব, অনুষ্ঠান আছে। তো সেই মাথায় উপলক্ষে নে। যেতে হবে। আদিশ্রী স্নান করছে। তো চলো তোমাদের 2-1টা প্রশ্নের উত্তর দিই। হাফিজা বিবি জিজ্ঞাসা করেছো যে মাম্মামের বয়স কত। তো আমার মাম্মামের বয়স হচ্ছে 32 মাস, মানে 2 বছর 8 মাস বয়স। তো এই যে দেখো আমার মেয়ে স্নান করছে আর তোমাদের সঙ্গে উত্তরগুলোও দিচ্ছি। আর বাসন্তী পাল আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই চাউমিনের রেসিপিটা দিও। অবশ্যই দেব। আমি যেদিন বাড়িতে চাউমিন করব সেদিন অবশ্যই তোমাকে দেখিয়ে দেবো যে কিভাবে কি রান্না করেছিলাম। একদম সাধারণভাবেই রান্না করেছি, তবুও তোমাকে দেখিয়ে দেব। আচ্ছা এবার বলি, আমার মেয়েকে স্নান করিয়েছি, তারপর ওকে জামা পরিয়ে দিয়েছি। তবে এখনো গায়ে হাত পায়ে বডি লোশন, মুখে ক্রিম লাগানো হয়নি। তো পুজোর জিনিস অনেকক্ষণ আগেই গুছিয়ে রেখেছিলাম, তো ভেবেছি যে আগে পুজোটা দিয়ে আসি, ঠাকুর পুজোটা দিয়ে আসি, তারপর আমার মেয়েকে রেডি করাবো। আর আদিশ্রী কথাও শুনছিল না, একটু দুষ্টুমি করছিল। ভাবলাম কি যে তাহলে আমি ঠাকুর পুজো দিয়ে আসি, তারপর মেয়েকে আমি রেডি করিয়ে নেব। তো এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে আর এখন গরমকাল শুরু হয়েছে। সত্যি বলতে অনেক ফুল ফোটে আর অনেক ফুল দিয়ে ঠাকুর পুজো করতে আমার তো দারুণ লাগে। আর আসনটা ফুলে ফুলে ভর্তি হয়ে যায়। আর এখন স্থলপদ্ম ফুল ফুটছে আর স্থলপদ্ম ফুল দিয়ে পুজো করতেও বেশ ভালো লাগে। দুবার হয়তো হয় বছরে, এই সময় হচ্ছে, আবার আশ্বিন মাসে দুর্গাপুজোর সময় এই ফুলগুলো ফুটবে। আর এই যে দেখো ঠাকুর পুজো হয়ে গেছে, তারপর চলে এসেছি আমার ঘরে। আর প্রত্যেক দিনের মতো সমানে আজকেও দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, কথা শুনছে না। তো তারপর এক প্রকার জোর করে এখনও চুলটা আঁচড়ে দেব। চুলগুলো অনেকটাই বড় হয়েছে আর কপালের দিকে এসে পড়ে জন্য কপালটা সবসময় চুলকাতেই থাকে, ঘেমে যায় আর ওই চুলের গোড়া দিয়ে ওর চুলকায়। তো ওই জন্য ভেবেছি খুব তাড়াতাড়ি ন্যাড়া করে দেব। প্রথমে ভেবেছিলাম করব না। তো আমার শাশুড়িমাকে বলেছিলাম রবিবারের দিন ন্যাড়া করব। তো শাশুড়িমা বলল কি যে রবিবার দিন থাক, সোমবার দিন করে দিও। তো ভেবেছি আচ্ছা তাহলে সোমবার দিনই করব।
আদিশ্রীকে রেডি করানো হয়ে গেছে, আর প্রত্যেক দিনের মতো ওকে যখন আমি রেডি করিয়ে দিই তখন আমি বলি আমাকে একটা হামি দাও, তো আমার মেয়ে আমাকে হামি দেয়। সত্যি বলতে সারা দিনের একটা পজিটিভ এনার্জি পাই এতে, খুব ভালো লাগে। তো এখন আমি যাব রান্নাঘরে, তো দেখি কি কি রান্না করা যায়। আবার বিকালবেলায় যাব আবার আমাদের গ্রামের বাড়িতে, সেখানে অনুষ্ঠান হচ্ছে আর এত পরিমাণে রোদ্দুর। প্রথমে ভেবেছিলাম যে একটু সকাল সকাল করেই যাব, মানে দুপুর নাগাদ বেরোবো, কিন্তু বাইরে গিয়ে দেখি রৌদ্রের এত পরিমাণে ঝলকানি, তো ওর মধ্যে দিয়ে যদি বাইকে করে যাই সত্যি বলতে প্রচণ্ড শরীর খারাপ হবে। আমার শরীর খারাপের পরিবর্তে আমার মেয়ের যদি হয় তাহলে কি হবে সেটা ভেবেই ভাবছি যে দুপুরবেলায় আর যাব না। তো আমার শ্বশুর মশাই চলে গেছে, সেই অনেকক্ষণ আগেই চলে গেছে বাবা। আর আমার শাশুড়ি মাকে আমি বলেছিলাম যে তুমি বাবার সঙ্গে চলে যাও, তো আমরা বিকাল বিকাল নাগাদ যাব। তো মা বলল কি আমি আর যাব না। এমনিতে আমার শাশুড়ি মা কোথাও তেমন একটা বেরোয় না, যেতে চায় না। তো এখন হয়তো শরীর খারাপ ওই জন্য কোথাও যায় না, কিন্তু আগেও যেত না। মানে আমি বিয়ে হয়ে এসেছি তখনও দেখতাম যে কোথাও একটা যেতে চায় না। এই যে পুজো হয়, পার্বণ হয় বা দুর্গা পুজো হয়, প্রত্যেক বছর বলি যে চলো আমাদের সঙ্গে বা টোটোতে করে ঘুরিয়ে নিয়ে আসি, কিন্তু যেতে চায় না। মানে মনেরও একটা ইচ্ছার দরকার হয়, সেই ইচ্ছাটা ওনার নেই। তো এখন তো শরীর খারাপ, সেই জন্য হয়তো যেতে পারে না। তো সেটা শরীরের জন্যই যেতে পারে না, কিন্তু আগের থেকেই ওনার একটা যাওয়ার অভ্যাস নেই। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, আর এখন আসি এখানে। তো আমি সকালবেলায় যখন মেয়ের জন্য রান্না করব আর তালমিষ্টির কৌটাটার মুখটা যখন খুলেছিলাম দেখি প্রচুর পরিমাণে পিঁপড়ে। তো এত পিঁপড়ে যদি থাকে তাহলে অর্ধেকটাই খেয়ে নেবে, মানে তালমিষ্টি। তো যাই হোক, আমি মজা করেই বললাম। তো এই তালমিষ্টি এখন আমি একটা পরিষ্কার থালায় আমি রোদ্রে দিয়ে দিয়েছি। আর কটা বাদাম এনেছিল তোমাদের দাদাভাই, সেই বাদামেও পিঁপড়ে। এত পরিমাণে পিঁপড়ে, মানে ঘরে থাকা যায় না, মানে এত পিঁপড়ের উৎপাত। তো ওই জন্য আমি এই রোদ্রে দিয়ে দিলাম। রোদ্রে দিলে অবশ্য এই পিঁপড়েটা থাকবে না, তারপর আমি তাল মিস্ত্রির কৌটার মধ্যে ভর্তি করে রাখবো। এখন আপাতত থাক, আর এই তুলসী মঞ্চের এখানেই রেখে দিয়েছি। তো এখন এই যে দেখো 1:30টার বেশি বাজে, আর আমি আসলাম এখন দোতলাতে। এখন প্রত্যেক দিন আমাকে দোতলা থেকে নিচের তলা পর্যন্ত যেতেই হবে, কাজকর্ম গুছিয়ে করতে হবে, কিছু করার নেই। তো এখন আমি মেয়ের রুমে এসেছি, আর এখানে আসার কারণটা হচ্ছে এই বিছানার চাদরটা অনেক দিন আগেই গুটিয়ে রেখেছিলাম। বাড়িতে যেদিনকে মিস্ত্রি এসেছিল তো সেদিনকে আমি গুটিয়ে রেখেছিলাম, কাজকর্ম করছিল যেহেতু, সেই জন্যই। তো এখন হাতে সময় রয়েছে, তো সেই জন্য ভাবলাম কি এখন আমি ঠিকঠাক করে নিই। আর দুপুরবেলায় রান্না নেই, দুপুরবেলায় আমার শাশুড়ি মা রান্না করছে। তো সেই জন্য ভাবলাম কি যে তাহলে এই কাজগুলো করে নিই, আর মেয়ে তো ঘরেই রয়েছে। তো ওই জন্য এসেছি। কয়েকদিন ধরে একটা বিষয় আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমার ভিডিওগুলোতে, মানে বেশিরভাগ ভিডিওগুলোতে এই যে 10-12 দিনের মধ্যে আমি যত ভিডিও দিয়েছি, মানে হয়তো 2 দিন 3 দিন পর পর এক একটা ভিডিওতে আমার কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে, কেন জানি না। তো তোমরা হয়তো ভাবছো দিদিভাই হয়তো অফ করে রাখছে, কিন্তু না, এমনিই অফ হয়ে যাচ্ছে। তো অফ হয়ে থাকলে না ভালো লাগে না, তো ওই জন্যই কেমন একটা লাগছে। তো তোমাদের ওই জন্য জানিয়ে দিলাম যে আমি ইচ্ছাকৃতভাবে আমার ভিডিওর কমেন্ট বক্স অফ করিনি। তো যাই হোক, এই যে দেখো এখন আমি খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। তবে এই দোতলার ঘরে একটা শান্তি আছে, সেটা হচ্ছে এই জানালাটা খুলে দিলে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর আমাদের বাড়ির পেছনে একদম খোলা মাঠ, তো তো সেই জন্য হাওয়াটা খুব সুন্দরভাবে আসে। আচ্ছা, কাকা শ্বশুর মশাইদের বাড়িতে যাব, তো মেয়ের জন্য এখন আমি জামা নেব এখান থেকে। তো এটা হচ্ছে আমার মেয়ের আলমারি, তো এখানে আমার মেয়ের জামা কাপড়গুলো রাখি। তবে এখন তেমন একটা বেশি জামা কাপড় নেই, বাচ্চাদের বোঝোই তো, বেশি জামা কাপড় হয়ও না। তো আমার মেয়েকে না বেশি জামা কাপড় কিনলে পরিয়ে ফেলি, তো ঘরে যে তুলে রাখবো তেমনভাবে রাখি না। আর ওদের বাড়ন্ত শরীর, তো ঘরে তুলে রাখলে হয়তো সেই জামাটা মানে তাড়াতাড়ি ছোট হয়ে যাবে, সেই জন্য আমি না জামাগুলো পরিয়ে ফেলি। আর যেটা একটু হয়তো বেশি বড় বা একটু মোটা টাইপের, সেই জামাগুলো রেখে দিই।
তো এখানে ম্যাক্সিমাম জামাগুলোই আমার মেয়েকে বেশিরভাগ পরিয়ে ফেলি। তো এই যে দেখো এই দুটো জামা রয়েছে এখানে পরার মতো। তো এখন তো গরমকাল, এই শর্ট হাতা এরকম সুতির যে গেঞ্জিগুলো আছে সেগুলো পরালে খুব ভালো হয়। তো এটা দেখছিলাম কেমন হয়, তো এটাও ভালো কিন্তু এর প্যান্টটা একটু লম্বা টাইপের। তো এটা নিয়ে যাব নিচে, নিয়ে তারপর পরিয়ে দেখবো যে কোনটা ভালো হয় আর কি হয়। আর এই যে দেখো নিচে একটা শর্ট প্যান্ট রয়েছে, তো এটাও বেশ ভালো কাপড়ের, আর ওপরে একটা টপ, তো এটাও ভালো। তো দুটোই ভালো, তো দেখা যাক, এখন সবগুলো নিয়ে যাচ্ছি, নিচে গিয়েই দেখবো কোনটা কি পরাই। আর এখন আমার রুমে এসেছি, আমার রুমে এসে দেখি একটা কাণ্ড, ঘরের মধ্যে একটা শালিক পাখি ঢুকেছে আর এইভাবে ওড়াওড়ি করছে। আমি যখন দরজা খুলে ঘরের মধ্যে ঢুকি রীতিমতো একটু ভয়ই পেয়ে গেছিলাম। তো দেখলাম যে শালিক পাখি, আর দেখো মেঝেতে কি অবস্থা করে রেখেছে, এখানে সেখানে পটি করে রেখেছে। আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে কতটা সময় লাগবে বলো তো, ঘরটা পুরো মুছতে হবে। তো এখন তো হাতে সময় নেই যে আমার ঘরটা মুছবো, আর যেহেতু পাখিতে পটি করেছে এগুলো স্নানের আগে করাই সব থেকে ভালো। তো সেই জন্য আর আমি পরিষ্কার করব না, এখান থেকে আমি আবার নিচে যাব। তবে আমি দেখছিলাম যে পাখিটা কি বেরিয়েছে কি না, মানে আমি বেরোতে দেখিনি। তবে আমি এই দরজাটা খুলে দিয়েছিলাম প্রথমে একবার, হয়তো তখন বেরিয়ে গেছে কিনা। আর আমি খাটের তলায় একটু চেক করছিলাম যে খাটের তলায় ঢুকেছে কিনা। আদিশ্রীর জন্য জামা তো নিয়ে নিয়েছি যে ওকে কোনটা পরাবো, কিন্তু আমি কি শাড়ি পরবো সেটাই মনে মনে ভাবছি। তো এখন যেহেতু প্রচণ্ড গরম, এই গরমের দিনে সুতির কাপড় পরলে সব থেকে বেশি ভালো হয়, কিন্তু সুতির কাপড় পরলে আবার কেমন দেখা যায়। তবে দামি সুতির কাপড় আছে, তো ভাবলাম কি থাক তাহলে সুতির কাপড় পরবো না, অন্য হয়তো নরম টাইপের অন্য শাড়ি পরবো। তো যখন মানে আলমারিতে শাড়ি খুঁজতে আসি তখন মনে হয় একটা শাড়িও নেই। সত্যি বলতে এত শাড়ি রয়েছে, আর এখানে বেশিরভাগ হেভি কাজ করা শাড়ি। এখন থেকে ভেবেছি যে শাড়ি যখন কিনবো, একটা করে হেভি শাড়ি, একটা করে হালকা কোনো রকম কাজ করা শাড়ি কিনবো। সবে যদি হেভি শাড়ি কিনি তাহলে কোথাও বেরোনোর সময় না, মানে সেই হেভি শাড়িগুলো পরা যায় না, একটু হালকা পাতলা শাড়ি হলে ভালো হয়। তো এই শাড়িটা আমি বের করে নিয়েছি, এটা হচ্ছে এই যে মুগার শাড়ি নাকি বেশ, তো সেই শাড়ি। তো এটা আমি বের করে নিয়েছি, আর এখন নিচে যাব। তো উপরে এসে আমার খারাপ অবস্থা, এত পরিমাণে ঘেমে গেছি, মানে অস্থির অস্থির অবস্থা। তো এখন আমার মেয়ে দেখো এই যে দাঁড়িয়ে রয়েছে, আর ওর খাবারটাও রেডি করব। বাড়িতে শুধুমাত্র দুজনের জন্যই রান্না হয়েছে। আর এখন আমরা তো যাব কাকা শ্বশুর মশাইদের বাড়িতে, তার আগে আমার মেয়েকে একটু খাইয়ে নিই, ওকে রেডি করিয়ে তারপর আমরা বেরোবো। তো ওইদিকে আজকে আমাদের বাড়ি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার শ্বশুর মশাই অনেকগুলো শিঙি মাছ কিনে নিয়ে এসেছে, অনেক বড় বড়। তো সেই শিঙি মাছই এক একটা করে প্রত্যেকদিন খাওয়ানো হচ্ছে আমার মেয়েকে। তো আজকে বাড়িতে ডাঁটা আর আলু দিয়ে সবজি রান্না হয়েছে, এই ডাঁটাগুলো আমাদের জমির। আর এই যে দেখো খাবারটা রেডি হয়ে গেছে, আর চলো এখন একদমই সময় নষ্ট না করে আদিশ্রীকে খাইয়ে দেব। তো এই গরমের দিনে এই হালকা পাতলা রান্নাগুলোই সব থেকে বেস্ট, আর বাচ্চাদের ক্ষেত্রে তো বেস্টই, আবার বড়দের ক্ষেত্রেও। তো আমার বরমশাই বলল কি দুপুরবেলায় কটা ভাত খেয়ে নিই, আবার এই দুপুরের দিকে বাড়ি থেকে বেরোনোও যাবে না, এত পরিমাণে রোদ্দুর। তো একদম বিকাল বিকাল করেই যাব, তো সেই জন্য বিকাল করেই বেরোবো। আর এদিকে দেখো মানে মিষ্টিগুলো এখন ঠিকঠাকই আছে, এর মধ্যে একটা পিঁপড়েও নেই। তো এখন ভাবলাম এই কৌটার মধ্যে রেখে দিই। তো এই কৌটার মধ্যে ভর্তি করে আমি তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব। তো ফ্রিজের মধ্যে যদি রেখে দিই তাহলে একটা পিঁপড়েও ধরবে না। তো এইভাবে আমি সংরক্ষণ করে রাখবো। তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি, আর এখন যাব 87। তো আমি মাম্মাম সোনা আর তোমাদের দাদা ভাই বেরোবো। তো ওই যে রেডি হয়ে গেছি, আর বেরোলেই হয়, প্রচন্ড গরম। তো এই শাড়িটাই পরলাম, ঘেমে গেছি। তো মাম্মাম এদিকে এসো, মাম্মাম এসো এসো এসো। এই যে দেখো আমার মাম্মাম। তো মাম্মাম তুমি যাবে আমার সঙ্গে? তাই কে কে যাবে? বাপি যাবে? তুমি একটু দেখাও তো, সবাই হাই করো তো, মা হাই করো তো, মুখে বলো হাই। মুখে কি দেখি, কি দেখি? কিচ্ছু না। এই দেখো মাম্মাম ক্লিপ নিয়েছে, কত সুন্দর। এই যে টিপ নিয়েছে, টিপটা খুলে ফেলেছে তোমার। এই তো খুব সুন্দর, দেখো টিপ নিয়েছে।
তো চলো বাবা, ঘেমে একদম দাঁড়াও। এই যে মাম্মাম, এদিকে এসো, তোমাকে দেখাই। বাপের কোলে ওঠো মা। এই তো, এই যে দেখো আমার মাম্মাম। টাটা। কোথায় যাবে টাটা দিয়ে? 87। দাদা বাড়িতে যাব না মা, দাদা বাড়িতে যাব। চলো চলো আমরা এখন বেরোই। তো মাম্মামের জন্য নতুন একটা খেলনা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। এইখানেই রয়েছে, এই যে এই জায়গাটায়। তোমাদের পরে না হয় দেখাবো। আদিশ্রী আর ওর বাপি চলে গেছে নিচে, আর আমি এখানে রয়েছি। এখানে 1 মিনিট থেকে তারপর যাব। তো দেখছিলাম কেমন লাগে কি না। একদম হালকাভাবে সেজেছি, শুধুমাত্র একটু কাজল নিয়েছি আর ঠোঁটে একটু লিপ বাম নিয়েছি, এই আর কি। আর চলো এখন যাওয়া যাক। এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। আর ব্যাগ গুছিয়ে নিয়েছি, একটা সুতির ব্যাগ নিচ্ছি। এর মধ্যে একটা জলের বোতল রয়েছে, মামামের একটা প্যান্ট রয়েছে, আর একটা ডাইপার রয়েছে। তো চলো এখন লাইট অফ করে দিয়ে বাইরে আসলাম। আর আমার মেয়ে খুব খুশি। আমি যখন ওর বাপির সঙ্গে যাই বা আমরা 3 জন একসঙ্গে কোথাও যাই, আমার মেয়ে খুব খুশি হয়। মানে ও থাকে, ওর বাপি থাকে, আমি থাকি, আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি হয়। তো চলো এখন রেডি হয়ে গেছি। বেরোতে বেরোতে এখন 5:30 বেজে গেছে, জানো তো। মানে যেতে যেতে আমাদের প্রায় 5:45 বেজেই যাবে। তো একটু বেশি লেট হয়ে গেছে। আমার মেয়ে একটু ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে তুলেছি। তারপর তোলার পর এত পরিমাণে কান্না করেছিল, মানে 15 মিনিট কি 20 মিনিট লেগেই গেছে ওর কান্না থামতে, ওকে রেডি করাতে। তো ফাইনালি এই যে দেখো এখন বেরিয়ে পড়লাম। আর গ্রামের রাস্তা ধরে এখন যাব। তো মাঠের দিকে তাকাচ্ছিলাম, এত সুন্দর ধান, সোনালি ফসল। তো তোমাদের একটু দেখালাম। আর এই ব্রিজ দিয়ে যখন আমি যাই, সত্যি আমার প্রচণ্ড ভয় লাগে। মনের মধ্যে একটা চিন্তাই হয়, যদি পড়ে যাই। তো চলে এসেছি 87। আর এই যে দেখো দিদি ভাই, তো আমার জ্যাঠা শ্বশুর মশাইয়ের মেয়ে, তারপর বৌমা, সবাই এখানে মিলে একটু গল্প করছিলাম। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, এখানে বসে রয়েছি। তবে আরও আগে আসলে সব থেকে বেশি ভালো হতো। অনেকটা লেট হয়ে গেছে, গান বাজনা শেষ হয়ে গেছে। মানে বলতে পারো আমরা খাওয়ার সময়ই এখানে এসেছি। তো এই যে দেখো খাওয়া দাওয়া হচ্ছে, আর আমরাও খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে যাব। তো এক জায়গায় আসি তাড়াহুড়ো করে, আবার সেখানে এসে একটু বসি, আবার তাড়াহুড়ো করে বাড়িতে যেতে হয়। তোমাদের দাদাভাই যেহেতু বিজনেস করে, তো সেহেতু ওর একটু তাড়া থাকে। আর এখন মনে হচ্ছে যে একটু আগে আসলেই ভালো হতো, তাহলে সবার সঙ্গে একটু মন খুলে কথা বলতে পারতাম বা অনেকটা ভালো হতো, কিন্তু হয়নি, কি আর করব। আর এই যে দেখো আমরা খেতে বসে গেছি। এখানে সাদা ভাত দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিল, এরপর সয়াবিন, তারপর পাঁচমিশালি সবজি, তারপর চাটনি আর পায়েস দেবে। তো খাওয়া দাওয়া শেষ করেই আবার বাড়ির দিকে ছুটলাম। এই যে দেখো আমাদের নহাটায় চলে এসেছি। আর বাড়িতে এসেই আবার রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন রাত 9টা বাজে, বাড়িতে এসেছি 9:45-র সময়। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। এমনিতে অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। আর মেয়ের জন্য রাত্রিবেলায় দুধ ভাতই রেডি করতে।